সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি ডক্টর তাজিন আফরোজ শাহ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির তরফ থেকে আজকে আমার প্রথম ক্লাস। তোমাদের সঙ্গে এই ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞ এবং তোমাদের সবাইকেও ধন্যবাদ কষ্ট করে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি খুব চমৎকার কাজ করছে। তাদের অনেকগুলো ক্লাস আমি দেখেছি, দেখার সুযোগ হয়েছে বেশ বরেণ্য টিচারদেরকে নিয়ে, এবং আমার মনে হয় এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হচ্ছে। আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাচ্ছি তোমাদের সাথে। আমার টপিকটা হচ্ছে অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ চেস্ট পেইন। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, তোমরা মেসেজ করলে আমি চেষ্টা করব যথাসাধ্য সেইটা ক্লিয়ার করার জন্য। তাহলে আমার মেইন টপিকটা আজকের হচ্ছে অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ চেস্ট পেইন। স্লাইড খুব বেশি না, ক্লাসটা যাতে ইন্টারঅ্যাক্টিভ হয়। আমরা অল্প 4-5টা স্লাইড আছে। আমি চাচ্ছি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনো, কারণ স্লাইড বেশি থাকতে দেখা যায় যে লিখতেই ব্যস্ত হয়ে যায় অনেকেই। তো চেস্ট পেইন আসলে খুবই কমন একটা ফাইন্ডিং, মানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলো বা আমাদের যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা তোমাদের নিজেরও অনেক সময় দেখা যায় সবারই কোনো না কোনো সময় চেস্ট পেইন হয়তো হয়েছে। চেস্ট পেইন জিনিসটা কিন্তু বেশ ভীতিকর, কারণ বুকে ব্যথা হলে আমরা মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর হওয়া সত্ত্বেও বুকে ব্যথা হলেও কিন্তু প্রথমেই কিন্তু হার্টের একটা চিন্তা চলে আসে যে আমাদের কোনো হার্ট অ্যাটাক হচ্ছে না। তো এইটা গেল একটা। আবার এর বিপরীত চিত্রও আছে। বিপরীত চিত্র হচ্ছে যে আমি অনেক সময় দেখেছি, উইথ ডিউ রেসপেক্ট, যে অনেক জায়গায় বুকে ব্যথা বললেই সঙ্গে সঙ্গে রুগীকে অ্যাসপ্রিন থেকে শুরু করে মানে প্রপার ইভ্যালুয়েশন ছাড়া তাকে নিডোকার্ড মানে নাইট্রেটস, ইকোস্প্রিন এই ওষুধগুলো দিয়ে দেওয়া হয়। তো এইটার একটা সমস্যা কি, রোগীর মনের মধ্যে সে যদি হার্টের পেশেন্ট নাও হয়ে থাকে, তাকে তুমি সারা জীবনের জন্য একটা তকমা লাগাই দিলা দ্যাট হি অর শি ইজ আ পেশেন্ট অফ হার্ট ডিজিজ। তো দেখা যায় তার আসলে আদৌ হৃদরোগ নেই, কিন্তু তাকে তুমি যখনই হার্টের ওষুধগুলো দিয়ে দিচ্ছ প্রপার ইভ্যালুয়েশন না করে, ডায়াগনোসিসটা কনফার্ম না করে, আন্ডার ডায়াগনোসিসও যেমন খারাপ, তুমি যদি একটা হার্ট ডিজিজের পেশেন্টকে মিস করো সেটাও ভালো না। আবার যার হার্ট ডিজিজ নেই তাকেও যদি, কারণ এগুলা তো লাইফ লং ডিজিজ, এগুলা তো ক্রনিক ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, একবার বলে দাও যে হার্ট ডিজিজ তার মানে সারা জীবনের জন্য তার একটা তকমা লেগে গেল। এবং দেখা যায় যে সে ভবিষ্যতে যখনই যেখানেই যাক, অনেকেই টেন্ডেন্সি আছে আগের প্রপার ইভ্যালুয়েশন না করে আগের ওষুধগুলোই কন্টিনিউ করে যায়। তো সারা জীবন সে আননেসেসারিলি হার্টের ওষুধ খেয়েও গেল, আবার দেখা গেল যে তার একটা মেন্টাল বা সাইকোলজিক্যাল একটা ট্রমারও কারণ হয়ে দাঁড়ালো। সেই জন্য আমাদের একটা চেস্ট পেইনের পেশেন্ট পেলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা নিয়ে আমি কিছু বলার চেষ্টা করেছি। তার আগে আমরা একটা ছোট্ট রিক্যাপিচুলেশন করি যে কোনো পেইন, সেটা যেই জায়গারই হোক কেন, চেস্ট হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, পেট ব্যথা হোক, পেইনের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, ওটা আমরা একটু রিক্যাপিচুলেট করি, আমাদের পরবর্তীতে এই স্লাইডটা হেল্পফুল হবে। তাহলে পেইন আসলে আমরা প্রথমেই জানতে চাই সাইট। পেইন যখনই কোনো জায়গার পেইনের কথা বলে রোগী, তখনই আমরা কয়েকটা জিনিস জিজ্ঞেস করে নেই। একটা হচ্ছে সাইট অফ দ্য পেইন, আপনার ব্যথাটা কোথায়। নেক্সট কোয়েশ্চেনটা স্বভাবতই চলে আসে, ডিউরেশন অফ দ্য পেইন, কতদিন ধরে ব্যথা। তৃতীয় হচ্ছে অনসেট অফ দ্য পেইন, এটা কি হঠাৎ করে শুরু হয়েছে নাকি গ্র্যাজুয়াল, আস্তে আস্তে শুরু হয়েছে। তারপরে হচ্ছে পিরিয়ডিসিটি, এই পিরিয়ডিসিটিটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ, অথবা মোর ইম্পর্টেন্ট ইন কেস অফ, আমি বলবো পেইন অফ পেপটিক আলসার ডিজিজ এবং মাইগ্রেন। আমাদের শ্রদ্ধেয় প্রফেসর রিদওয়ান রহমান স্যার তোমাদেরকে হেডেকের ক্লাস নিয়েছেন দেখলাম, সেখানে মাইগ্রেন সম্বন্ধেও বলা হয়েছে। তো পিরিয়ডিসিটি মানে কতদিন পর পর পেইন গুলো উঠে। পেপটিক আলসার ডিজিজ বা মাইগ্রেনের পেইন গুলো পিরিয়ডিসিটি থাকে, যে মাসে কয়বার হয় বা 10 দিন পর পর উঠে, এরকম কিছু থাকে। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস,
নেচার অফ দ্য পেইন। নেচার, পেইনের ক্যারেক্টারিস্টিকটা কিরকম, নেচার অথবা ক্যারেক্টারিস্টিক। কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, একটা হতে পারে বার্নিং পেইন, আরেকটা হতে পারে কনস্ট্রিকটিভ পেইন অথবা চোকিং পেইন, আরেকটা হতে পারে স্ট্যাবিং পেইন, আরেকটা হতে পারে ডাল একিং পেইন, আরেকটা হতে পারে থ্রবিং পেইন। তাহলে নেচার অফ দ্য পেইন এটা কি, চোকিং অথবা কনস্ট্রিক্টিং, মানে হচ্ছে চেপে ধরা, চেপে আছে। আরেকটা হচ্ছে তোমার বার্নিং, জ্বলছে। আরেকটা বললাম স্ট্যাবিং, স্ট্যাব মানে ছুরি দিয়ে আঘাত করা, মানে মনে হচ্ছে শার্প কিছু দিয়ে আঘাত করলো। আর দুটা বললাম, একটা হচ্ছে ডাল একিং পেইন, এটা সাধারণত মাস্কুলোস্কেলিটাল পেইন গুলোতে বেশি হয়, যেমন কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা। ডাল এবং একিং পেইন, ব্যথা ব্যথা করে। আর একটা হচ্ছে থ্রবিং পেইন, থ্রবিং মানে দপ দপ করা, এইটা হয় মাথা ব্যথাতে। থ্রবিং পেইন, হেডেক। নেচার অথবা ক্যারেক্টারিস্টিক্স। তারপরে আসো পেইনের ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অথবা সিভিয়ারিটি। এটা হতে পারে mild, moderate or severe. Intensity of the pain, mild, moderate or severe. Next হচ্ছে radiation of the pain, পেইনটা কোন দিকে যায়, this is also very much important. তারপরে aggravating factors, কি কি করলে ব্যথাটা বেড়ে যায়, কি কি করলে ব্যথাটা কমে যায়, যেমন relieving factors। আর associated conditions, যেমন এই ব্যথাটার সাথে আর কি কি থাকতে পারে। আমি যদি তোমার রিসেন্টলি যেহেতু মাথা ব্যথার কথা পড়েছো, মাইগ্রেনের সঙ্গে কি অ্যাসোসিয়েটেড থাকে বা থাকতে পারে, নশিয়া, ভমিটিং, ঠিক আছে। তারপরে অ্যাবডোমিনাল পেইনের সঙ্গে কি কি থাকতে পারে, সেখানেও হার্টবার্ন থাকতে পারে, বাউল ডিস্টারবেন্স থাকতে পারে, ঠিক আছে। তাহলে অ্যাসোসিয়েটেড কন্ডিশনস। তাহলে আমরা আরেকবার যাই, সাইট, ডিউরেশন, অনসেট, periodicity, nature, intensity, radiation, aggravating and relieving factors, এবং last but not the least, associated conditions. এই কয়টা জিনিস ছোটস্থ রাখতে হবে। এগুলো যে কোনো পেইনের ক্ষেত্রে যখন তোমরা হিস্ট্রি নিবা বা যখন তোমরা চেম্বারে বা হসপিটালে রুগী দেখবে, এই জিনিসগুলো মাথায় থাকলে this will help you a lot. এখন আমরা আমাদের আসল যে আজকের টপিকটা সেটাতে চলে আসি, এটা হচ্ছে কজেস অফ চেস্ট পেইন। আমাদের টপিকটা হচ্ছে অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ চেস্ট পেইন। চেস্ট তো তোমরা জানো, আমাদের গলা থেকে ডায়াফ্রাম পর্যন্ত যে অংশটা, এটাই হচ্ছে চেস্ট। এখন চেস্টের তো সেন্ট্রাল অংশ আছে, পেরিফেরাল অংশ আছে। এটা পেরিফেরালটা আমি আগে বলে নেই। পেরিফেরাল সাধারণত দুইটা কজ থাকে আমাদের লাংসের, সরি হার্টের, কি বলি, চেস্টের দুই পাশে দুইটা লাং আছে, লাংয়ের উপরে প্লুরিসি আছে, মানে প্লুরা আছে, দুই পাশে দুইটা লাং, লাংগুলো তো মাঝখানে থাকে না, সাইডে থাকে, সেই জন্য প্লুরিসি। প্লুরিসি মানে হচ্ছে প্লুরাইটিস অথবা ইনফ্লামেশন অফ দি প্লুরা। লাং ইটসেলফ হচ্ছে পেইন ইনসেনসিটিভ, কিন্তু লাংয়ের উপরে যে প্লুরাটা আছে সেই প্লুরাটা হচ্ছে ওখানে সোম্যাটিক পেইন এক্সপ্রেস করতে পারে। প্লুরিসি বা প্লুরাইটিস ইটসেলফ কিন্তু কোনো ডিজিজ না, ইট ইজ আ সিনড্রোম অর ম্যানিফেস্টেশন অফ সাম আদার ডিজিজ। কোনো কারণে যদি লাংয়ের ইনফ্লামেশন হয়, যেমন নিউমোনিয়া, লাং অ্যাবসেস, টিউবারকুলোসিস বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লাংয়ের কোনো একটা অংশে যদি ইয়ে থাকে, কোনো একটা প্যাথোলজি থাকে, সেটা লাং অ্যাবসেস হতে পারে, কার্সিনোমা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, কমনলি নিউমোনিয়া হতে পারে। ওই লাংসের ওভারলাইং অংশে যে প্লুরাটা, সেইটা যদি ইনফ্লামেশন হয়, সেটাকে বলা হয় প্লুরিসি বা প্লুরাইটিস। এই ক্ষেত্রে আমরা একটা পেরিফেরাল চেস্ট পেইন পাবো, ইউজুয়ালি ইউনিল্যাটারাল। আরেকটা হচ্ছে মাস্কুলোস্কেলিটাল পেইন, আমাদের চেস্ট বলে, মাসেল আছে, টিস্যু আছে, স্কিন আছে, বোনস আছে এবং কস্টাল কার্টিলেজেস আছে। এগুলা কোনো থেকেও আমরা কমনলি মাস্কুলোস্কেলিটাল পেইন হতে পারে, পেরিফেরাল। এখন আসো যেটা নিয়ে আমরা মোর কনসার্নড, সেন্ট্রাল, সেন্ট্রাল চেস্ট পেইন। সেন্ট্রাল চেস্ট পেইন আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে কার্ডিয়াক আর একটা হচ্ছে নন কার্ডিয়াক। আমরা এখানে তাহলে কার্ডিয়াকের মধ্যে
কমনলি হচ্ছে আমাদের যে ইসকেমিক হার্ট ডিজিজের যে পেইন গুলো, যেটা নিয়ে আমরা মোর ওয়ারিড, যেটা মিস করলে রোগীর লাইফ লস পর্যন্ত হতে পারে। তাহলে কার্ডিয়াক কজের শুধু যে অ্যানজাইনা বা ইসকেমিয়া দিয়ে হবে তা না, আরো কিছু কার্ডিয়াক কজের জন্য সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে। তাহলে নাম্বার 1 বা মোর কমন হচ্ছে অ্যানজাইনা অর ইনফার্কশন। নাম্বার 2 হচ্ছে পেরিকার্ডাইটিস, ইনফ্লামেশন অফ দি পেরিকার্ডিয়াম। মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন অফ দি মাসল লেয়ার অফ দি হার্ট। এবং অ্যাওর্টিক ডিসেকশন, এটা হচ্ছে একটা এমার্জেন্সি কন্ডিশন, একটা মেডিকেল ক্যাটাস্ট্রফি। এখানে কি হয়, আমাদের যে মেইন যে অ্যাওর্টাটা থাকে, অ্যাওর্টার ওয়ালের যে টিউনিকা মিডিয়া থাকে সেখানে টিয়ার হয়ে যায়। এটা ইউজুয়ালি আনকন্ট্রোলড হাইপারটেনশনে হয় এবং অ্যাওর্টার ওয়ালটা সোজা বাংলায় ছিঁড়ে যায় এবং এখানে প্রচুর রক্তক্ষরণ হয়। এটা যদি সময় মতো খুব তাড়াতাড়ি রোগীকে সার্জারি করে না করা হয়, এটাতে রোগীকে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায়, রোগী শকে চলে যায়। তাহলে কার্ডিয়াক কজেস অফ সেন্ট্রাল চেস্ট পেইন এর মধ্যে হচ্ছে অ্যানজাইনা অর ইনফার্কশন, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এন্ড অ্যাওর্টিক ডিসেকশন। এখন হার্টটা হচ্ছে প্রাইমারি অর্গান, কিন্তু হার্ট ছাড়া কি অন্য কোনো কারণে আমাদের সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে না? অবশ্যই হতে পারে। একটা জিনিস এখানে মিস গেছে, ওটা আমি বলবো। একটা হচ্ছে ফার্স্টই আমাদের মাঝখানেও তো একটা হাড় আছে, একটা স্টার্নাম আছে, এবং স্টার্নামের পাশে আমাদের কোস্টাল কার্টিলেজেস আছে। সো এখানেও মাস্কুলোস্কেলিটাল পেইন হতে পারে। আর ইসোফেগাস, ইসোফেজিয়াল রিফ্লাক্স, এটার আরো কিছু নাম আছে, রিফ্লাক্স ইসোফেজাইটিস অথবা জার্ড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্স কথাটার মানে কি? উল্টা দিকে চলা, উল্টা পথে চলা। নর্মালি কি হয়, আমাদের যে স্টামাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয়, এটা নর্মালি আপওয়ার্ডস ইসোফেগাসের দিকে আসে না, বিকজ অফ দি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। কিন্তু কোনো কারণে যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা টাইট না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় কিছু অ্যাসিড যেটা উপরে আসার কথা না, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা উল্টা দিকে উপর দিকে চলে আসে। তখন এটা কিছু ডিসপেপটিক সিমটমস করে, যার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন, এটাকে বলা হয় ইসোফেজিয়াল রিফ্লাক্স অথবা রিফ্লাক্স ইসোফেজাইটিস। এবং আরেকটা হচ্ছে ইসোফেজিয়াল স্প্যাজম। এবং আরেকটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে ট্র্যাকিয়াইটিস, ট্র্যাকিয়া, ইনফ্লামেশন অফ দ্য ট্র্যাকিয়া। ট্র্যাকিয়াইটিস মে অলসো কজ সেন্ট্রাল চেস্ট পেইন। এরপরে আমাদেরকে হিস্ট্রির মাধ্যমে, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে ডিটারমাইন করতে হবে যে whether this is a pain of cardiac or non-cardiac origin. আমার বাকি অংশটা বেশিরভাগই ফোকাস থাকবে টুয়ার্ডস সেন্ট্রাল চেস্ট পেইন, কারণ সেন্ট্রাল চেস্ট পেইন এর মধ্যে আমরা সবগুলাই পেয়ে যাচ্ছি, মাস্কুলোস্কেলিটালও পাচ্ছি, কার্ডিয়াকও পাচ্ছি। তাহলে ছোট্ট একটা রিক্যাপিচুলেশন যদি যাই, causes of chest pain may be central and peripheral. Peripheral pleurisy, inflammation of the pleura due to lung cause or musculoskeletal pain. আর সেন্ট্রালের মধ্যে কার্ডিয়াক, নন কার্ডিয়াক। নন কার্ডিয়াক একই রকম, সে মাস্কুলোস্কেলিটাল হতে পারে, ইসোফেজিয়াল রিফ্লাক্স অথবা স্প্যাজম হতে পারে, ট্র্যাকিয়াইটিস, ইনফ্লামেশন অফ দ্য ট্র্যাকিয়া হতে পারে। আর কার্ডিয়াকের মধ্যে মোর কমন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের যে পেইন, সেটা অ্যানজাইনা হতে পারে, ইনফার্কশন হতে পারে। এটা ছাড়া পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং ডিসেকশন অফ দি অ্যাওর্টা। তাহলে আমাদের এখন হচ্ছে আমাদের যে আসল যে টপিকটা, আমি তোমাদেরকে শুরুতেই যেটা বলেছি, যে আমি শুরুতেই যেটা বললাম যে ওয়াই ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ পেশেন্টের যদি হার্ট ডিজিজ থাকে, এটা মিস করা উচিত হবে না। আর পেশেন্টের যদি হার্ট ডিজিজ না থাকে, তাকে আননেসেসারিলি একটা হার্ট পেশেন্টের লেভেল লাগানোটাও উচিত হবে না, ঠিক আছে? তো এই জন্য এই ধরনের একটা চেস্ট পেইনের পেশেন্ট আসলে আমাদেরকে গুরুত্ব সহকারে তার কথা শুনতে হবে, তাকে এক্সামিন করতে হবে, সময় দিয়ে তাকে প্রপারলি ইভ্যালুয়েট করতে হবে। এবং একটা জিনিস আমি সবসময় আমাদের স্টুডেন্টদেরকে বলি, যে আমাদের দেশ একটা ডেভেলপিং কান্ট্রি, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমাদের দেশের বেশি, যদিও আমাদের হেলথ কেয়ার সার্ভিসেস অনেক ভালো এবং অনেক ডেভেলপ কান্ট্রিতেও আমাদের যেরকম
সরকারি মেডিকেলে আমরা ফ্রি চিকিৎসা দেই, আমেরিকাতে বা ওগুলোতে তো ওরা চিন্তাও করতে পারে না। কিন্তু তারপরও হেলথ কেয়ার আমাদের পপুলেশনের জন্য সবার জন্য অতটা অ্যাক্সেসিবল না, এবং আমাদের যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নেই, তো ইনভেস্টিগেশনস করতে কিন্তু প্রচুর টাকা লাগে, যেটা মিডল ক্লাস পিপলদের জন্য এবং লোয়ার ইনকাম পিপলদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। সেই জন্য আই অলওয়েজ স্ট্রেস যে তোমরা হিস্ট্রির উপরে খুব বেশি ইম্পর্টেন্স দিবা, এবং হিস্ট্রি এমন একটা জিনিস, তোমাদের যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলে হিস্ট্রির বেসটা স্ট্রং থাকে, পরবর্তীতে তোমার জবে এবং পোস্ট গ্রাজুয়েশনে দেখবা যে অর্ধেক বাজিমাত ওখানেই করে ফেলেছো। কারণ আমার দেখা মতে আমি যেটা দেখেছি, অনেক অভিজ্ঞ মানুষরাও বেসিক্যালি পার্ট 2 তে খারাপ করে হিস্ট্রিতে। হিস্ট্রি তাদের শুরু থেকেই যদি ফাউন্ডেশনটা স্ট্রং থাকে, পরবর্তীতে কিন্তু এটা ইয়ে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন আসি আমাদের যে মোদ্দা কথাতে, ইভ্যালুয়েশন অফ আ পেশেন্ট উইথ সাসপেক্টেড কার্ডিয়াক পেইন। মানে এইটা যদি মাস্কুলোস্কেলিটাল পেইন হয় বা ইসোফেজিয়াল স্প্যাজমের পেইন হয়, ইসোফেজাইটিসের পেইন হয়, এটা রোগীর জন্য ডিস্ট্রেসিং হতে পারে, কিন্তু এটা তো তার জন্য লাইফ থ্রেটেনিং না। কিন্তু কার্ডিয়াক পেশেন্ট হলে এটা অবশ্যই তার জন্য লাইফ থ্রেটেনিং। সো আমরা শুরু করি আমাদের হিস্ট্রি নিয়ে। তাহলে হিস্ট্রিতে আমাদের চলে আসলো প্রথমের যে স্লাইডটা, পেইনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকেই তোমাদেরকে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াকের পয়েন্টস গুলো বলবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কথাটা হলো সাইট অফ দ্য পেইন। আমরা এখানে মেইনলি এখন দুইটা জিনিস নিয়ে কথা বলতেছি। একটা হচ্ছে কার্ডিয়াক পেইন, যেটা হচ্ছে অ্যানজাইনা, আর একটা হচ্ছে তোমার এমনি অ্যানজাইনার ইনফাকশন সম্বন্ধে যদি সময় থাকে পরে একটু বলবো। আরেকটা হচ্ছে মাস্কুলোস্কেলিটাল পেইন, সাথে সাথে আমি ইসোফেজাইটিস সম্বন্ধেও একটা দুটা কথা বলবো। বাট মেইন আমাদের এখানে পার্থক্য করতে হচ্ছে কার্ডিয়াক এবং মাস্কুলোস্কেলিটাল এর মধ্যে। তাহলে সাইট, আমি তো বলেছি যে এটা সেন্ট্রাল চেস্ট পেইন। তাহলে অ্যানজাইনাল পেইনটা টিপিক্যালি কেমন হয়? টিপিক্যালি ইট ইজ রেট্রোস্টার্নাল। অ্যানজাইনাল পেইনটা টিপিক্যালি হচ্ছে সেন্ট্রাল বা রেট্রোস্টার্নাল। এবং আমার হাতের দিকে তাকাও, তুমি যখন রোগীকে জিজ্ঞেস করবা আপনার ব্যথাটা কোথায়, এরকম দেখাবে, মানে ইট ইজ আ ডিফিউজ পেইন, অ্যানজাইনা। সেন্ট্রাল অথবা রেট্রোস্টার্নাল এবং ডিফিউজ, এইভাবে ডিফিউজ। আর মাস্কুলোস্কেলিটাল পেইন ইজ অলওয়েজ ওয়েল লোকালাইজড। যদি এটা সেন্ট্রালি হয়, সে তোমাকে এক আঙ্গুল দিয়ে দেখাবে, তুমি জিজ্ঞেস করবা যে এক আঙ্গুল দিয়ে দেখান তো বেশি কোথায়। অ্যানজাইনাল পেইন হলে সে এক আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না, কারণ এটা ডিফিউজ। বাট মাস্কুলোস্কেলিটাল পেইন যদি সেন্ট্রাল হয়, সে এক আঙ্গুল দিয়ে দেখাবে, যদি পেরিফেরাল হয় সে দেখাবে ইট ইজ লোকালাইজড। তারপরে হচ্ছে ডিউরেশন। অ্যানজাইনাল পেইন usually last করে around 15 minutes, 10 to 15 minutes. আর মাস্কুলোস্কেলিটাল পেইনটা prolonged duration হয়, অনেকক্ষণ থাকতে পারে। অনসেট, এটা আমাদের এইখানে খুব বেশি প্রযোজ্য না চেস্ট পেইনের ক্ষেত্রে। অনসেটটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, অনসেট এবং পিরিয়ডিসিটি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেপটিক আলসার ডিজিজ এবং হেডেকের জন্য। সো এইখানে আমরা এই দুইটা পয়েন্ট একটু স্কিপ করব। নেক্সট আসো নেচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেচার অফ দ্য পেইন, আমি বলেছিলাম কি কি টাইপের পেইন হয়, আমি পাঁচটা বলেছিলাম: চোকিং অর কনস্ট্রিকটিভ, স্ট্যাবিং, বার্নিং, থ্রবিং এবং ডাল একিং। অ্যানজাইনাল পেইন হচ্ছে টিপিক্যালি কনস্ট্রিকটিভ বা চোকিং, মানে চেপে আছে, ভার, বুক ভার হয়ে আছে। আর কি, আমি চেস্ট পেইনের কজ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, এখন বলে নেই, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। হ্যাঁ, ট্র্যাকিয়াইটিসের পর আরেকটা কজ আসবে প্যানিক অ্যাটাক, যদি কেউ নোট করে থাকো এটা লিখতে পারো। আচ্ছা, সো যেটা বলছিলাম নেচার, এখানে নেচারটা হয় অ্যানজাইনাতে কনস্ট্রিকটিভ অথবা চোকিং, আর মাস্কুলোস্কেলিটালে হয় শার্প এবং স্ট্যাবিং, ছুরি দিয়ে ঘাই, মনে হচ্ছে রোগী বলে যে ঘাই মারতেছে, মানে গুতা দিচ্ছে, স্ট্যাবিং পেইন। ইন্টেন্সিটি, অ্যানজাইনা ইউজুয়ালি হচ্ছে
mild to moderate in intensity, but musculoskeletal pain গুলো usually হয় severe, বিশেষ করে pleurisy pain গুলো, because overlying pleuraটা বেশ inflamed হয় এবং এখানে বেশ severe pain হতে পারে। তারপরে হচ্ছে রেডিয়েশন। আমাদের মাস্কুলোস্কেলিটাল পেইন কিন্তু ওয়েল লোকালাইজড, যেই জায়গায় সেই জায়গাতে, এটা ইউজুয়ালি রেডিয়েট করে না, বাট অ্যানজাইনাল পেইন কিন্তু রেডিয়েট করতে পারে, করবেই এমন কোনো কথা নাই, করতে পারে। করলে কোথায় করে? সবচেয়ে কমন এরিয়া অফ রেডিয়েশন হচ্ছে লেফট আপার লিম্ব বা লেফট আর্ম, বাট ইট ক্যান রেডিয়েট টু বোথ আর্মস, দুই আর্মেই যেতে পারে, কমনলি টু দ্য লেফট আর্ম। এটা ছাড়া এটা নেকে যেতে পারে এবং আপার অ্যাবডোমেনেও যেতে পারে, ব্যাকেও যেতে পারে, জতেও যেতে পারে। Aggravating factors, this is very important. Aggravating factor, angina aggravating factor হচ্ছে exercise, commonest হচ্ছে exercise, এবং এটা usually predictable. Exercise বলতে যেমন ধরো যার স্টেবল অ্যানজাইনা আছে, সে প্রত্যেকদিন ধরো রোগীটা 4 তলায় থাকে, তার বাসায় কোনো লিফট নেই, তার প্রত্যেকদিন সে যখনই 3 তলা পর্যন্ত উঠে তারপরেই তার বুকে চাপ হয় বা বুকে ব্যথা হয়। সো ইট ইজ অ্যাগ্রিভেটেড বাই এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া আরো কিছু ফ্যাক্টরস মে অ্যাগ্রিভেট অ্যানজাইনা। এগুলা হচ্ছে ইমোশন অর অ্যাংজাইটি, হেভি মিল, কোল্ড ওয়েদার, আরো অনেকগুলো আছে, বাট এগুলা হচ্ছে কমন। কনভার্সলি মাস্কুলোস্কেলিটাল পেইন, ইট ইজ, যেমন এখানকার মাস্কুলোস্কেলিটাল পেইন বলতে আমি কিন্তু শুধু মাসেলের পেইন বলতেছি না, আমি কিন্তু এখানে পেরিকার্ডাইটিসও বুঝাচ্ছি, পেরিকার্ডাইটিস এবং মায়োকার্ডাইটিসও বুঝাচ্ছি। হ্যাঁ, কারণ পেরিকার্ডাইটিসটাও হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম, সে তাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু মাস্কুলোস্কেলিটাল পেইনের মতো। তো সেই ক্ষেত্রে ওইখানে উল্টা হয়, ইট ইজ অ্যাগ্রিভেটেড বাই সুপাইন পজিশন, রোগী শুয়ে থাকলে এই ব্যথাটা বেশি হয়, কিন্তু উল্টাটা হয় অ্যানজাইনার ক্ষেত্রে, ইট ইজ অ্যাগ্রিভেটেড বাই ফিজিক্যাল এক্সারসাইজ, ইমোশন, অ্যাংজাইটি, হেভি মিল অ্যান্ড কোল্ড ওয়েদার। বাট মাস্কুলোস্কেলিটাল পেইন অথবা পেরিকার্ডাইটিসের পেইন, এগুলা হচ্ছে অ্যাগ্রিভেটেড বাই লাইং ইন দ্য সুপাইন পজিশন এবং কাফিং এবং ব্রিদিং। তুমি যখন রোগীকে এক্সামিনেশন করার সময় বলবে হাঁ করে জোরে জোরে শ্বাস নেন, টানেন, তখন কিন্তু রোগী বলবে যে আমি জোরে শ্বাস টানতে পারি না, শ্বাস টানতে গেলে আমার ব্যথা বেড়ে যায় বা ব্যথা লাগে। রিলিভিং ফ্যাক্টর, অ্যানজাইনার টিপিক্যাল হচ্ছে যে রেস্ট, যেই সে ধরো এই লোকটা 3 তলা সিঁড়ি পর্যন্ত উঠে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল, সে যদি তখন না থেমে উঠতে থাকে তার ব্যথা কন্টিনিউ করবে বা বেড়েও যেতে পারে, বাট সে যদি 3 তলায় দাঁড়ায় যায়, রেস্ট নেয়, ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আরেকটা হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল ট্রাইগ্লিসারাইল নাইট্রেট বা জিটিএন, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, একটা স্প্রে হিসাবে পাওয়া যায়, জিটিএন স্প্রে। এইটা যদি সে জিহ্বার নিচে দেয়, খুব কুইকলি রিলিফ পাবে ইন কেস অফ অ্যানজাইনা। অ্যানজাইনার রিলিভিং ফ্যাক্টরস হচ্ছে রেস্ট এবং সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে। আর তোমার হচ্ছে মাস্কুলোস্কেলিটাল পেইনের ক্ষেত্রে যেটা হবে, ইট ইজ রিলিভড বাই, শুইলে বেশি হয়, সামনে একটু যদি বেন্ড করে বসে থাকে, বেন্ডিং ফরওয়ার্ড, তখন এটা রিলিভ হবে এবং NSAID রিলিভ হবে। অ্যাসোসিয়েটেড কন্ডিশন, অ্যানজাইনাতে সাধারণত ইউজুয়ালি কোনো অ্যাসোসিয়েটেড কন্ডিশন, স্টেবল অ্যানজাইনার কথা বলছি, ইউজুয়ালি থাকে না, বাট যদি এটা আনস্টেবল অ্যানজাইনা হয় বা ইনফার্কশন হয়, সেই ক্ষেত্রে রোগীর অনেকগুলো অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকতে পারে, যেমন তার ফিচার্স অফ অটোনমিক ডিসফাংশন বা সিম্প্যাথেটিক ওভারড্রাইভ অ্যাক্টিভেশন, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের ফিচার্স গুলো থাকতে পারে, যেমন প্যালপিটেশন, সোয়েটিং, নশিয়া, ভমিটিং এবং নার্ভাসনেস, ফিয়ার অফ ডেথ, রেস্টলেসনেস। এটা সাধারণত থাকে তোমার এমআইতে। আর যদি মাস্কুলোস্কেলিটাল পেইন থাকে বা পেরিকার্ডাইটিস বা মায়োকার্ডাইটিস থাকে, এগুলার কজ তো হচ্ছে
ইউজুয়ালি কমন কজ হচ্ছে ইনফেকশন, সো এই ক্ষেত্রে রোগীর দেখা যায় যে একটা জ্বরের হিস্ট্রি থাকতে পারে। আর যদি প্লুরিসি হয় মানে পেরিফেরাল, সেই ক্ষেত্রে রোগীর আন্ডারলাইং, যেমন তার যদি নিউমোনিয়ার কারণে প্লুরিসি হয় তার জ্বরের সঙ্গে কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকতে পারে। তবে রোগী যেটা বলবে যে শ্বাস নিতে গেলে কষ্ট হয় বা ব্যথার জন্য শ্বাস টানতে কষ্ট হয়, ওইটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই গেল আমাদের হিস্ট্রি পোর্শনটা। হিস্ট্রি থেকে তাহলে আমরা যদি এখন আবার এইখানে চলে আসি, তাহলে আমরা কার্ডিয়াক পেইনের একটা পেশেন্ট, কার্ডিয়াক পেইন বলতে অ্যানজাইনার পেশেন্টের পেইনটা তাহলে টিপিক্যালি কেমন হবে? রেট্রোস্টার্নাল। এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, ডিসক্রাইব দ্য পেইন অফ অ্যানজাইনা। এটা হয় রেট্রোস্টার্নাল, ডিফিউজ, compressive, short duration, usually less than 15 minutes, mild to moderate in intensity, aggravated by exertion, relieved by rest or sublingual nitroglycerin. Okay? আর যদি এটা মাস্কুলোস্কেলিটাল পেইন হয়, যেমন স্টার্নাম ইনফ্লামেশন বা কস্টোকন্ড্রাইটিস অথবা পেরিকার্ডাইটিস বা মায়োকার্ডাইটিস, সেখানে পেইনটা হবে ওয়েল লোকালাইজড, উইথাউট এনি রেডিয়েশন, শার্প অ্যান্ড স্ট্যাবিং, এবং usually sudden onset, prolonged duration, aggravated by supine position, coughing, sneezing, and deep inspiration, relieved by sitting in the bending forward position and by taking NSAIDs. And it may be associated with some systemic features like fever, cough, breathlessness, etc. তারপরে তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বলতেছি স্টেবল অ্যাঞ্জাইনা। তো তাহলে তার মানে কি? তার মানে যে আনস্টেবল অ্যাঞ্জাইনা বলেও কোনো কিছু আছে, তাই না? তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ কথাটার মানে কি? আমাদের যে করোনারি ব্লাডের মেইন কাজ হচ্ছে পাম্প করা। ব্লাড হচ্ছে মোস্ট ভাইটাল অর্গান। এটা পাম্প করে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন করে এবং পেরিফেরাল পারফিউশনটা মেনটেন করে, সেন্ট্রাল পারফিউশনটা মেনটেন করে। তো ব্লাডকে কে সাপ্লাই করে? ব্লাডকে সাপ্লাই করে করোনারি আর্টারিজ। আমাদের দুটা করোনারি আর্টারি আছে, লেফট এবং রাইট, যেটা হার্টের বিভিন্ন অংশে সাপ্লাই দেয়। তো এই করোনারি আর্টারি গুলো যদি অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ন্যারোইং হয়ে যায়, তখন তারা প্রপারলি হার্টের মাসেল গুলোকে প্রপারলি সাপ্লাই করতে পারবে না। তখন ধরো আমি ওই লোকটার কথাই বলি, যেই লোকটা 3 তলা উঠলে তার বুকে ব্যথা শুরু হচ্ছে, কিন্তু লোকটা 1 তলা উঠলে তার বুকে ব্যথা হচ্ছে না, 2 তলা উঠলে ব্যথা হচ্ছে না। কারণ বা লোকটা যখন রেস্টে আছে তখনও তার ব্যথা হচ্ছে না, কারণ ওই সময় তার যে অক্সিজেন ডিমান্ডটা, সেটা ওই ন্যারোড আর্টারি দিয়েই প্রেসারটা বাড়িয়ে ফ্লোটা মেনটেন হচ্ছে। কিন্তু যখন তার কাজটা আরো বেড়ে যাচ্ছে, যখন সে 4 তলা বা 5 তলা উঠতেছে বা 6 তলা উঠতেছে, তার অক্সিজেন ডিমান্ড আরো বেড়ে যাচ্ছে, তখন তার কি হচ্ছে? মিসম্যাচ হচ্ছে। যেই পরিমাণ তার অক্সিজেন ডিমান্ড হচ্ছে, ব্লাড ফ্লো সেই পরিমাণ তাকে অক্সিজেন দিতে পারছে না। সো দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স বিটুইন দি মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড অ্যান্ড দি ব্লাড ফ্লো। এইটা হচ্ছে তোমার স্টেবল অ্যাঞ্জাইনা। কিন্তু যখন লোকটা রেস্টে চলে যাচ্ছে, তখন তার অক্সিজেন ডিমান্ডটাও কমে যাচ্ছে এবং তখন তার ব্লাড ফ্লো যতটুকুই হচ্ছে ন্যারোড আর্টারি দিয়ে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু মেইনটেইন দি পারফিউশন। এটাকেই বলা হয় স্টেবল অ্যাঞ্জাইনা। প্রত্যেক দিন আমি যখন 3 তলা উঠবো আমার ব্যথা হবে, বা আমি যখন জোরে জোরে হাঁটবো আমার ব্যথা হবে, ঠিক আছে, কিন্তু এর কমে হলে 2 তলা পর্যন্ত হলে আমি ঠিক আছি, ওষুধ খেয়ে আমি সিমটোম্যাটিক আরাম পাচ্ছি। দিস ইজ স্টেবল অ্যাঞ্জাইনা। কিন্তু এই যে অ্যাথেরোস্ক্লেরোসিসটা হচ্ছে, এইখানে যদি কোনো জায়গায় একটা প্ল্যাক তৈরি হয়, প্ল্যাকটা তৈরি হয় তোমার ফিব্রিন, প্লেটলেট এটা দিয়ে, এবং কোনো সময় যদি প্ল্যাকটা ছুটে যায়, প্ল্যাকটা ছুটে যেয়ে যদি কোনো একটা জায়গায় কর্নারি ভেসেলটাকে মানে কর্নারি আর্টারিটাকে অক্লুশন করে দেয়,
তখন এইটা ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ অক্লুশন এন্ড দ্য সাইট অফ অক্লুশন, কতটুকু অক্লুশন করলো, 100%, 90%, 60%, 70%, এটা তখন এটা gives rise to another type of angina, যেটাকে বলা হয় acute coronary syndrome। আমাদের দুই রকমের আছে, একটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোম তখনই হয় যখন প্ল্যাক রাপচার এবং প্ল্যাক ডিসরাপশন হয়ে অক্লুশন করে। অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, আরেকটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই দুইটাই জানলে হবে। তবে আরেকটা 3 নাম্বার জিনিস আছে, সেটাকে বলা হয় নন এসটি এলিভেশন এমআই, ওটাতে আমরা পরের স্লাইডে আসবো। তাহলে আমরা এখানে আমরা হিস্ট্রিতে একটা গেল, আমরা পেইনের পুরো একটা ডেসক্রিপশনটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম। আর আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে যে মাস্কুলোস্কেলিটাল বা প্লুরাইটিক পেইনে ইউজুয়ালি একটা লোকাল টেন্ডারনেস থাকে, যেটা তোমার অ্যাঞ্জাইনাতে থাকে না। মানে রোগী যেখানে বলবে যে আমার এই জায়গায় ব্যথা, তুমি যদি এইভাবে টেন্ডারনেস দেখতে হয় বুড়ো আঙ্গুল দিয়ে, থাম দিয়ে যদি এভাবে প্রেস করো বা এভাবে প্রেস করো, দেখবা যে রোগী ব্যথা লাফায় উঠতেছে, there is local tenderness is positive. নেক্সট আমরা আসবো রিস্ক ফ্যাক্টর। আমাদের কাছে যদি মনে হয় যে পেশেন্টটার কার্ডিয়াক পেইন এটা, সো কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে। এজ একটা রিস্ক ফ্যাক্টর, কার্ডিয়াক পেইন ইউজুয়ালি হয় ওল্ডার এজ গ্রুপে, আফটার মিডল এজ, পোস্ট মেনোপজাল ফিমেলদের হয়, মেলদের বেশি হয়, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যাদের তাদের বেশি হয়, স্মোকার যারা তাদের বেশি হয়, যারা ওবিস তাদের বেশি হয়, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, সারাক্ষণ বসে বসে কলম পিষে ফিজিক্যাল এক্সারসাইজ নেই, তাদের বেশি হয়, এবং অ্যাসোসিয়েটেড কন্ডিশন যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ডিসলিপিডেমিয়া আছে, অথবা কোনো কিডনি ডিজিজ আছে, এইসব পেশেন্টদের কার্ডিয়াক ইভেন্টস গুলো বেশি হয়। তাহলে আমরা রোগীর সঙ্গে যখন কথা বলবো, একটা হচ্ছে হিস্ট্রিতে তাকে আমরা পেইনটা ইভ্যালুয়েশন করব, তারপরে আমরা তার রিস্ক ফ্যাক্টর গুলো ইভ্যালুয়েশন করব, ফ্যামিলি হিস্ট্রি নিব, স্মোকিং হিস্ট্রি নিব, লাইফস্টাইল হিস্ট্রি নিব, সে কি করে, জবটা নিব, তার এক্সারসাইজ কিরকম, ডায়েট কিরকম, এটা হিস্ট্রি নিব, এবং জানা মতে তার কোনো ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া বা কিডনি ডিজিজ আছে কিনা সেগুলো আমরা হিস্ট্রি থেকে বের করব। নেক্সট হচ্ছে যেটা আমরা সবাই খুব পছন্দ করি, এটার উপরে আমরা গুরুত্ব দেই না, আমরা খুব এগুলাতে চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা একটু একটা একটা করে আসি। আমি পার্সোনালি মনে করি যে তোমার কাছে যদি হিস্ট্রি থেকে এটা মনে হয় যে দিস ইজ নন কার্ডিয়াক, তারপরও ব্যক্তিগতভাবে আমি ইসিজি সহজলভ্য, সবখানেই হয় এবং রিলেটিভলি চিপ, 150-200 টাকাতেও হয়। তো আমি মনে করি যে একটা ইসিজি তুমি কনভিন্স থাকলেও একটা করা উচিত। কারণ আমি যেটা একদম প্রথমে বলেছিলাম যে আমরা ডক্টর বা মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও দেখা যায় যে একটু বুকে ব্যথা হলে আমরাই ঘাবড়ে যাই। তো সেই ক্ষেত্রে রোগীর একটা দুটা কারণ, একটা হচ্ছে ইসিজি করে যদি নর্মাল আসে, রোগীও একটু আশ্বস্ত ফিল করে, এবং আমি আরেকটা কজ বলেছিলাম যে প্যানিক অ্যাটাক ইজ অলসো ওয়ান অফ দি কজেস অফ সেন্ট্রাল চেস্ট পেইন। তো একটা ইসিজি করলে তুমি যখন দেখছো নর্মাল বা রোগীকে বলছো যে নর্মাল, এটা গেল যে রোগীও আশ্বস্ত ফিল করে, এটা একটা কারণ। এবং সেকেন্ড একটা কারণ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে অ্যাবসলিউট বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, দেয়ার আর অলওয়েজ এক্সেপশনস, এবং 99% একরকম হলেও 1% একটু একরকম হতে পারে। এখন আনফরচুনেটলি তোমার সেই রোগী এক্সেপশন কিনা তুমি তো সেটা জানো না, তাই না? সো তাকে, মানে আমি বলতে চাচ্ছি যে তার বয়স কম, একটা ইয়াং ফিমেল, ধরো 15 বছরের ফিমেল, তার কি কার্ডিয়াক এমআই বা ইয়ে হতে পারে না? অবশ্যই হতে পারে। এগুলোর কিছু আন্ডারলাইন কন্ডিশন থাকে, যেমন এসএলই, ভাস্কুলাইটিস, হাবিজাবি। সেই জন্য জাস্ট টু বি সেফ, টু বি অন দ্য সেফ সাইড, আমি সাজেস্ট করবো যে অন্তত একটা ইসিজি, তুমি যদি কনভিন্স হও যে মাস্কুলোস্কেলিটাল, রোগী যদি এক্সট্রিম গরিব না হয়, একটা ইসিজি অন্তত সবাইকেই আমি বলবো চেস্ট পেইন নিয়ে আসলে করাও। ঠিক আছে? তাহলে নেক্সট আমরা আসি কার্ডিয়াক মার্কার। কার্ডিয়াক মার্কার বলতে সিপিকে, সিকেএমবি, ট্রপোনিন আই, ট্রপোনিন টি। আমি পার্সোনালি
ব্যক্তিগতভাবে বলবো সিপি কে সিকেএমবি করে রোগীর টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। মেইনলি আমাদের দেশে ট্রপোনিন টি থেকে ট্রপোনিন আইটা মোর অ্যাভেলেবল, কিন্তু আমরা কি সবাইকে এটা করব না, এটা আমরা করব না। আমরা যদি ইসিজি তে কোনো চেঞ্জ পাই অথবা রোগীর হিস্ট্রি দেখে আমরা কনভিন্সড হই যে এটা কার্ডিয়াক হতে পারে, তাহলেই আমরা কার্ডিয়াক মার্কারে যাব, ট্রপোনিন আই। নেক্সট হচ্ছে বাকি এই তিনোটাই ইকো, ইটিটি এবং অ্যাঞ্জিওগ্রাম তিনোটাই হচ্ছে যে যেখানে আমি শিওর হলাম দ্যাট দিস ইজ এ কার্ডিয়াক পেইন মানে অ্যাঞ্জাইনা, সেই ক্ষেত্রে আমরা কি কি করব? ইসিজি তো মাস্ট, এটা ফরজ করতেই হবে। কার্ডিয়াক মার্কার স্টেবল অ্যাঞ্জাইনাতে করতেও পারো নাও করতে পারো, বাট আনস্টেবল হলে অবশ্যই করতে হবে, ফরজ। আনস্টেবলটা বুঝবা কিভাবে? হিস্ট্রি থেকে। যেই রোগীটার প্রত্যেকদিন 3 তলা পর্যন্ত উঠতে পারতো, তার কোনো চেঞ্জ হয়েছে, তার এখন 1 তলা উঠতেই ব্যথা হচ্ছে, ঠিক আছে? বা আগে তার ব্যথা 5 মিনিট থাকতো, এখন তার ব্যথা 15 মিনিট থাকতেছে। আগে তার স্প্রে দিলেই সঙ্গে সঙ্গে কমে যেত, এখন তার স্প্রে দিলে সঙ্গে সঙ্গে কমছে না, মানে তার আগের স্টেবল অ্যাঞ্জাইনাটা দেখতেছো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো খারাপ হচ্ছে। সেই ক্ষেত্রে তুমি ওটা আনস্টেবল অ্যাঞ্জাইনা চিন্তা করবা। এবং এমআই এর তো আমি প্রথমেই বললাম, সরি, এমআই তে কি হবে? এমআই তে পেইনটা খুবই সিভিয়ার হবে এবং পেইনটা আরো, অ্যাঞ্জাইনা বলেছিলাম পেইনটা ইউজুয়ালি লেস দেন 15 মিনিটস, মাইল্ড টু মডারেট, কিন্তু এমআই তে হবে সিভিয়ার পেইন, ইট উইল লাস্ট 30 minutes to 1 hour. There will be radiation এবং there will be features of sympathetic overdrive এবং associated breathlessness, এগুলো থাকতে পারে। তো এগুলো আমরা, এবং ইসিজি করলে এমআই তে আমরা কি পাবো? স্টেবল অ্যাঞ্জাইনাতে আমরা কি পাবো? টি ইনভার্সন পাবো, লিডস এ টি ইনভার্সন। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কি পাবো? ডিপ টি ইনভার্সন অথবা এসটি ডিপ্রেশন। আর নন এসটি এমআই তেও এসটি ডিপ্রেশন পাবো। আর এমআই তে কি পাবো? যদি এটা অ্যাকিউট এমআই হয় তাহলে এসটি এলিভেশন পাবো, আর যদি অ্যাকিউট না হয়, সে যদি ধরো 2-3 দিন পরে আসে, তখন অলরেডি আমরা কিউ ওয়েভস পেয়ে যাব, ঠিক আছে? তো দিস ইসিজি উইল গাইড আস টুয়ার্ডস দ্য নেক্সট স্টেপ। তবে অ্যাকিউট করোনারি সিনড্রোম হলে মানে আনস্টেবল অ্যাঞ্জাইনা বা হলে তোমাকে অবশ্যই কার্ডিয়াক মার্কারস করতে হবে, ট্রপোনিন আই, সিকেএমবি, ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দি হার্ট। এইটা অনেকগুলো হার্টের তোমার কোনো পেরিকার্ডিয়াল ইফিউশন বা স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি, স্ট্রাকচারাল ডিফেক্ট বা কনজেনিটাল অ্যানোমালি বা তোমার ভালভুলার হার্ট ডিজিজের জন্য খুবই ভালো। ইসকেমিয়ার জন্য মাঝে মাঝে এটা দেখা যায়, বাট নর্মাল ইকো ডাজ নট এক্সক্লুড ইসকেমিয়া। ইসকেমিয়া মানে কি? করোনারি ব্লাড সাপ্লাই কম এবং ওই জায়গায় তখন ব্লাড ফ্লো কম, অক্সিজেনেশন কম হচ্ছে, ওটাকেই বলা হয় ইসকেমিয়া। ইসকেমিয়া অনেক সময় ইকোতে দেখা যায় যে যেই পার্টটাকে কম সাপ্লাই হচ্ছে সেই পার্টে হার্টটা কম নড়ছে, বাট নাও পাওয়া যেতে পারে। হ্যাঁ, অ্যাঞ্জাইনাতে ইকো 100% নর্মাল হতে পারে। সো ইকো ইজ নট, মানে নর্মাল ইকো ডাজ নট এক্সক্লুড অ্যাঞ্জাইনা। ইকো নর্মাল পেলে তুমি বলতে পারবা না যে রোগীর ইসকেমিক হার্ট ডিজিজ নাই। তাহলে কি দিয়ে বুঝতে পারবা? দিজ আর মোর কনফার্মেটরি। একটা হচ্ছে ইটিটি, এটাকে বলা হয় এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ট্রেডমিল টেস্ট। এখানে কি হয়? ট্রেডমিল সবাই জানো, ট্রেডমিলের পেশেন্টকে 10 মিনিট বা 15 মিনিট দৌড়াইতে বলা হয় এবং ওই সময় তার ইসিজি রেকর্ডিং হয়। এবং সবচেয়ে আসল যেটা ইম্পর্টেন্ট জিনিস, ইটিটি করবা তুমি শুধুমাত্র স্টেবল অ্যাঞ্জাইনার পেশেন্ট। যেই পেশেন্টের এখন অ্যাকিউট করোনারি সিনড্রোম চলতেছে, তাকে তুমি যদি এখন মেশিনে উঠে দৌড়াতে বলো, এটা কিন্তু একটা ক্রাইম, ঠিক আছে? বরং এই পেশেন্ট গুলোকে বলা হয় তারা সুস্থ হওয়ার পর অন্তত 6 উইকস পরে ইটিটি করতে পারবে, তার আগে নয়। তবে অনেক জায়গাতেই এখন ডাইরেক্টলি অ্যাঞ্জিওগ্রামে চলে যায় টার্সে, তখন আর ইটিটিটা করা লাগে না। বাট স্টেবল অ্যাঞ্জাইনাতে তুমি যদি ইকো নর্মাল পাও, সেই ক্ষেত্রে ইউ ক্যান গো ফর দি ইটিটি। আর ইকো অ্যাবনর্মাল পেলেও ইটিটি করতে পারবা, তাহলে ইটিটি দেখে একটা আইডিয়া পেতে পারো যে তার কোন ভেসেলে ব্লক আছে। বাট ডেফিনেটিভ গোল্ড স্ট্যান্ডার্ড টু আইডেন্টিফাই দি ব্লক হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম।
ঠিক আছে? তাহলে ইভ্যালুয়েশন অফ কার্ডিয়াক পেইন এর জন্য ইসিজি, ইসিজি এন্ড ইসিজি, আর এগুলা হচ্ছে শর্ত সাপেক্ষে। আনস্টেবল অ্যাঞ্জাইনা হলে তুমি মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম হলে অবশ্যই করবা, আর স্টেবল অ্যাঞ্জাইনা আনস্টেবল দুটাতেই ইকো করবা, ইটিটি করবা স্টেবলে, আর অ্যাঞ্জিওগ্রাম স্টেবল আনস্টেবল দুটাতেই করতে পারবা। যেটা অবশ্যই মনে রাখবা, কোনো অবস্থাতেই সিভিয়ার পেইন কে ইটিটি দিবা না। আর যদি নন কার্ডিয়াক হয় তখন তো আমি এটা প্রথমেই বলেছি যে আমি একটা ইসিজি রিকমেন্ড করব, একটা এক্সরে করতে পারো। সাধারণত এক্সরেতে ইউজুয়ালি কিছু থাকে না, বাট প্লুরিসি হইলে, প্লুরিসি আমি বলেছিলাম যে প্লুরিসি নিজে কোনো রোগ না, এটা ধর নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা টিউবারকুলোসিসের কারণে হতে পারে। টিউবারকুলোসিস তো সেইটার ফাইন্ডিং তুমি এক্সরেতে পেতে পারো। আর হচ্ছে যেখানে তোমার সন্দেহ হচ্ছে যে এটা মাস্কুলোস্কেলিটালও না আবার ইয়েও না, কার্ডিয়াকও না, তখন তোমার হচ্ছে যে একটা এন্ডোস্কোপি করে দেখতে পারো রিফ্লাক্স ইসোফেজাইটিস আছে কিনা। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আসছে কারো এই পর্যন্ত? হ্যালো ম্যাম, এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি। হ্যাঁ ম্যাম, একটা কোশ্চেন এসেছে। মানুষ কি আছে না হচ্ছে ঘুমায় গেল? কোয়েশ্চেন করে ম্যাম, না? আচ্ছা যাই হোক, বলো কোয়েশ্চেনটা ম্যাম বলো। একটা কোশ্চেন এসেছে। বলো। ম্যাম, জিটিএন স্প্রে দিলে জিটিএন স্প্রে ডেইলি সর্বোচ্চ কতবার ইউজ করা যায়? ওকে, আচ্ছা আমি এটার অ্যান্সার এখনই দিয়ে দেই না? আচ্ছা ম্যাম, এখনই দিয়ে দেন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। জিটিএন স্প্রে এর কোনো লিমিট নাই। হ্যাঁ, এটা আমরা দুই ভাবে দেই। একটা হচ্ছে যে ধরো যখনই তার বুকে ব্যথা, চাপ বা শ্বাসকষ্ট হবে তখনই দিবে, অথবা আমি ওই লোকটার কথা বলো, মনে করো যে প্রত্যেকদিন তার 3 তালা উঠলেই বুকে ব্যথা হয়, ঠিক আছে, যার এটা প্রেডিক্টেবল যে প্রত্যেকদিন সে এই কাজটা তাকে করতে হচ্ছে এবং এই কাজটা করতে গেলেই তার ব্যথা হচ্ছে, তখন আমরা এটা বলে দিই যে এটা আপনি আগেই করবেন। কোনো ভারী কাজ করার আগে, মানে এই লোকটাকে সিঁড়িতে উঠার আগেই 2 চাপ দিয়ে নেবেন, ঠিক আছে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে জিটিএন স্প্রে যদি খুব ঘন ঘন লাগে, মানে একটা পেশেন্টে যদি তুমি দেখো যে সারাদিনে 3 বার 4 বার পর্যন্ত লাগতেছে, তখন কিন্তু এই অ্যাঞ্জাইনাটা আর স্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে পড়ে না। তখন তোমাকে এটার ফার্দার ইভ্যালুয়েশন অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে, তার মানে এই রোগীটার আর এই ওষুধগুলোতে হচ্ছে না, তাকে অবশ্যই তোমার ইন্টারভেনশনে যেতে হবে। আর জিটিএন স্প্রে সম্বন্ধে যেহেতু কোয়েশ্চেনটা আসছে, আমি আরেকটা জিনিস একটু বলে রাখি। ইসোফেজিয়াল যে স্প্যাজম, সেটাও কিন্তু জিটিএন স্প্রে দিলে কমে, বিকজ জিটিএন স্প্রের একটা মাসেল রিল্যাক্সিং ইফেক্ট আছে। তবে অ্যাঞ্জাইনাল পেইন হলে এটা উইদিন সেকেন্ডস কমে যায়, কিন্তু ইসোফেজিয়াল স্প্যাজম হলে এটা কমলেও একটু সময় নেবে, কয়েক মিনিট নিয়ে তারপরে আস্তে আস্তে কমবে। তো এটাও একটু জিজ্ঞেস করতে হবে যে স্প্রেটা নিলে আপনার কি সাথে সাথেই কমে যায় না কিছুক্ষণ পরে কমে। ঠিক আছে? জিটিএন স্প্রে অনেকবারই নিতে পারবে, কোনো লিমিট নাই, কিন্তু যদি অনেকবার নেওয়া লাগে সারাদিনে তাহলেই বুঝতে হবে যে পেশেন্টের ফার্দার ইন্টারভেনশন দরকার আছে। ক্লিয়ার হয়েছে? ম্যাম, আশা করি ওনার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে এখন? ম্যাম, আপাতত আর কোনো কোশ্চেন নেই। কোনো কোশ্চেন আসলে আমি বলবো আপনাকে সেশন শেষে। হ্যাঁ, আর আমি একটু এনকারেজ করব, প্লিজ মন খুলে কোয়েশ্চেন করো। হ্যাঁ, এখানে শাই হওয়ার কিছু নেই। এমনি কি অ্যাটেন্ডেন্স কিরকম, জয়েন করছে কতজন? ম্যাম, এখন লাইভ দেখছে হচ্ছে 30 জনের চেয়ে বেশি, কিন্তু মানে এক এক সময় ভিউ বাড়ছে, 40 হচ্ছে, 50 হচ্ছে, 60 হচ্ছে, এরকম ফ্লাকচুয়েট করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। তাহলে একটা মিনিট। হ্যাঁ, ওকে, তাহলে ট্রিটমেন্ট অফ নন কার্ডিয়াক, আমি অ্যাকর্ডিং টু দি কজ, যদি এটা তোমার ইয়ে হয় তাহলে আমি বলেছিলাম রিলিভ বাই এনএসএআইডস। আমরা এনএসএআইড দিতে পারি বা সিম্পল, ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য পেইন। মাইল্ড পেইন হলে আমরা অনেক সময় সিম্পল যে অ্যানালজেসিক্স, অ্যাসিটামিনোফেন মানে প্যারাসিটামল, প্যারাসিটামল দিতে পারি। যদি এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস অথবা মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া যেতে পারে। বাট অনেক সময় দেখা যায় পেইন
সময় লাগে, বাট আমি সব সময় বলি যে স্টেরয়েড অলওয়েজ তোমার হাতে রাখবা, রুগীকে স্টেরয়েড চিনাবা না। স্টেরয়েড কিনলেই তারা একটু হলে স্টেরয়েড খায় এবং পরবর্তীতে কুশিংস নিয়ে আসে। হ্যাঁ, সহজে স্টেরয়েড চেষ্টা করবা স্টেরয়েড না দেওয়ার আর কি। তারপরে এটা গেল যদি মাস্কুলোস্কেলিটাল পেইন, আমরা সিম্পল অ্যানালজেসিক যেমন প্যারাসিটামল দিতে পারি মাইল্ড এর ক্ষেত্রে, মডারেট টু সিভিয়ার হলে নন-স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, মাসল রিল্যাক্সেন্টস এবং কাজ না করলে স্টেরয়েডস পর্যন্ত দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে যে আমাদের যদি ইসোফেজিয়াল স্প্যাজম বা ইসোফেজিয়াল রিফ্লাক্সের ইয়ে হয় তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরস দিতে পারি। প্রোকাইনেটিক্স মানে ডমপেরিডন, আর হচ্ছে ডিমালসেন্ট। ডিমালসেন্ট হচ্ছে যে যেগুলো একটা প্রোটেক্টিভ ইফেক্ট তৈরি করে, যেমন অ্যান্টাসিডস, ঠিক আছে, বা সুক্রালফেট, বিসমাথ। দিস নন কার্ডিয়াক, লেস ইম্পর্টেন্ট আগে বললাম। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ কার্ডিয়াক পেইন মানে অ্যানজাইনা। আমাদের যদি এটা স্টেবল অ্যানজাইনা হয় তাহলে আমাদেরকে তাকে এমন কিছু ওষুধ দিতে হবে যেটা তাকে সিমটম রিলিফ দিবে, মানে এই ওষুধগুলো খেলে তার হয়তো তিনতলা উঠলে যে ব্যথাটা হয় হয়তো ব্যথাটা হবে না। তবে এইটা কিন্তু আসল ট্রিটমেন্ট না। আসল ট্রিটমেন্টের আসল গন্তব্য হচ্ছে অ্যানজিওগ্রাম, কারণ তার যদি ব্লক থেকে থাকে তোমার তো এই ওষুধে কিন্তু ব্লক ছুটবে না। দিজ আর অনলি সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট দিবে, তাকে আরাম দিবে। বা কিছু কিছু রোগীর ক্ষেত্রে এতগুলো মাল্টিপল ব্লকস থাকে, ছোট ছোট ভেসেলসে থাকে যে তাদেরকে রিং পরানো স্কোপ থাকে না, তাদেরকে এটা সিমটোম্যাটিক আরাম দিবে। অথবা কিছু রোগী আছে ভয় পায়, বা কিছু রোগী আছে তাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে না, তারা অপারেশন বা রিং এ যেতে পারে না, তো তাদের জন্য আমরা এই ড্রাগস গুলো চুজ করব। অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস মানে যে ড্রাগ গুলো, অ্যানজাইনা মানে কি পেইনটা, ব্যথাটাকে কমাবে। নাইট্রেটস, বিটা ব্লকার্স, নন ডাইহাইড্রোপাইরিডিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দুই ধরনের হয়, ডাইহাইড্রোপাইরিডিন, নন ডাইহাইড্রোপাইরিডিন, দুইটা দুই রকম। নন ডাইহাইড্রোপাইরিডিন এক্সাম্পল হচ্ছে ডিলটিয়াজেম, ভেরাপামিল। এরা ব্র্যাডিকার্ডিয়া করে, কনস্টিপেশন করে, পেরিফেরাল ইডিমা করে না। ডাইহাইড্রোপাইরিডিন এর মধ্যে আছে অ্যামলোডিপিন, লেসিডিপিন, লাকারডিপিন, সিলনেডিপিন, নিফেডিপিন। এদের মধ্যে যেগুলো ওল্ডার জেনারেশন তারা পেরিফেরাল ইডিমা করে, নিউ জেনারেশন গুলো করে না অতটা। এরা ট্যাকিকার্ডিয়া করে, এরা ব্র্যাডিকার্ডিয়া করে। নন ডাইহাইড্রো এরা ট্যাকিকার্ডিয়া করে। আর এরাও ডাইহাইড্রোপাইরিডিন গুলোও অ্যান্টি অ্যানজাইনাল হিসাবে ইউজ করা যায়, বিশেষ করে রোগীর যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে। বাট মোর ইফেক্টিভ হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন গুলো। আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে নাইট্রেটস, সেকেন্ড চয়েস হচ্ছে বিটা ব্লকার্স। যেখানে বিটা ব্লকার্স কন্ট্রা ইন্ডিকেটেড সেই ক্ষেত্রে আমরা নন ডাইহাইড্রোপাইরিডিনস গুলোতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দিতে পারি। এগুলো হচ্ছে সিমটোম্যাটিক পেইন রিলিফ দিবে। তারপরে হচ্ছে অ্যান্টিপ্লেটলেটস। স্টেবল অ্যানজাইনার পেশেন্টের যাতে এমআই না হয় বা আনস্টেবল অ্যানজাইনা না হয় এই জন্য তাকে অ্যান্টিপ্লেটলেটস দিতে হবে। এটাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন। তার এখনো এমআই হয় নাই বা অ্যাকিউট করোনারি ইভেন্ট হয় নাই, যাতে না হয় সেটাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন। এখানে আমরা সাধারণত ইকোস্প্রিন দেই। যদি এল্ডারলি এজ গ্রুপ হয় 70-র উপরে বা রোগীর যদি পেপটিক আলসার ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আমরা ক্লোপিডোগ্রেল বা আরো কয়েকটা আছে সেগুলাতে যাই। কমন হচ্ছে ইকোস্প্রিন। স্ট্যাটিন মানে লিপিড লোয়ারিং ড্রাগস, এটা মাস্ট সবাইকে দিতে হবে। এখানে আমরা স্ট্যাটিন দেওয়ার ডোজটা চুজ করি ডিপেন্ডিং অন দি কোলেস্টেরল লেভেল, স্পেশালি দি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল লেভেল। এলডিএল অ্যানজাইনা রোগীদের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে লেস দেন 70 রাখতে হবে, সেই অনুযায়ী আমরা একটা স্ট্যাটিন লাইফ লং কন্টিনিউ করব। এবং আলটিমেটলি কি হবে, এই রোগীটাকে আমরা একটা ইটিটি করে তার ইভ্যালুয়েশন করব। ইটিটি যদি পজিটিভ আসে, ইটিটি যদি নেগেটিভ আসে, হি উইল কন্টিনিউ দি অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, এবং ইটিটি পজিটিভ আসলে অ্যানজিওগ্রাম করে ইন্টারভেনশনে যেতে হবে, রিং বা সার্জারি। এবং মোর ইম্পর্টেন্ট, তাকে আমাদের অবশ্যই এই দুই ক্ষেত্রেই
লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। শুধু ওষুধ দিয়ে খালাস হলেই হবে না, তার যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস গুলা, ওবেসিটি, স্মোকিং, সেডেন্টারি লাইফস্টাইল, ডায়েটারি ব্যাড অ্যাডভাইস, ডায়েটারি ব্যাড হ্যাবিটস, এগুলো সবই তাকে কাউন্সিলিং করতে হবে। ঠিক আছে, তারপরে আমি যেটা বলেছিলাম যে একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা আর একটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, যেটার মধ্যে তিনটা আছে। মোস্ট ক্যাটাস্ট্রফিক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আরেকটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, আর একটা নন এসটি এমআই। এটাতে আমার তোমাদের এত দরকার নেই। তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন এখানে কি হচ্ছে, এখানে আমরা যে প্রথমে বললাম যে একটা প্ল্যাক ছুটে যাচ্ছে, প্ল্যাক যে কোনো একটা ভেসেলকে টোটাল বা নিয়ার টোটাল অক্লুশন করতেছে, যার ফলে টাইমলি ইন্টারভেনশন না দিলে ওই জায়গাটার মাসেলটা রক্ত না পেয়ে পেয়ে, অক্সিজেন না পেয়ে পেয়ে ইরিভার্সিবল নেক্রোসিস হয়ে ডেথ হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে ইনফার্কশন। ওটা যে মারা গেল, হার্টের যে অংশটা, ওটা কিন্তু কোনোদিনও ভালো হবে না, ওইটার কোনোদিনই কাজ করতে পারবে না। যত দিন যাবে এটা ফাইব্রোসিস হবে এবং আস্তে আস্তে থিনিং হয়ে যাবে। এবং এই অংশটা যে কাজ করছে না, এই অংশটাকে মেকআপ করার জন্য হার্টের অন্যান্য অংশগুলো বেশি করে কাজ করবে, করে হাইপারট্রফি হয়ে হার্টের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় ভেন্ট্রিকুলার রিমডেলিং। ঠিক আছে, তাহলে আমি একটা কথা এখানে বললাম, যদি আমরা টাইমলি ইন্টারভেনশন না করতে পারি। টাইমলি ইন্টারভেনশনটা কি, রোগীটা যদি 6 থেকে 8 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা থ্রম্বোলাইসিস, তার যে থ্রম্বাসটা হয়ে গেল, প্ল্যাকটা এসে যে থ্রম্বাস করে যে অক্লুশন করে দিল, এটা আমরা যদি সরাই দিতে পারি, তাহলে ওইখানে যে মাসেলটা মরে যাচ্ছিল, হয়তো সেটা আমরা মরে যাওয়া থেকে বাঁচাতে পারবো। ফার্স্ট চয়েস হচ্ছে এমার্জেন্সি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। এই যে এটাকে বলা হয় পিসিআই, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, মানে অ্যানজিওগ্রামের মাধ্যমে একটা বেলুন বা রিং পরায় দেওয়া। এটা খুব ডেভেলপ সেন্টার্স, টারশারি, যেমন হার্ট ফাউন্ডেশন বা স্কোয়ার ইউনাইটেড ছাড়া এটা ইউজুয়ালি পসিবল হয় না। আর সেকেন্ড হচ্ছে যে যদি 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আসে, আরেকটা অপশন হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে থ্রম্বোলাইসিস করা। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হার্ট মাসেলটাকে আমরা স্যালভেজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই সব ওষুধ তো তাদেরকে দিতেই হবে। এবং এইটার পাশাপাশি আমার তো টপিকটা আসলে ইভ্যালুয়েশন অফ পেশেন্ট উইথ চেস্ট পেইন, সেজন্য আমি আর ডিটেলস এমআই ট্রিটমেন্ট বা আনস্টেবল অ্যানজাইনা ট্রিটমেন্টে যাচ্ছি না, তোমরা চাইলে বলতে পারি। বাট কথা যেটা হচ্ছে যে পরে ইভ্যালুয়েশন মানে তো অবশ্যই ট্রিটমেন্টটাও দিতে হবে ইভ্যালুয়েশন করে। তো সেই ক্ষেত্রে তোমাকে লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ড্রাগস দিতে হবে, এবং তাকে কুইট স্মোকিং এর ব্যাপারে বলতে হবে, এবং তাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ডায়েটের মধ্যে সে ফ্যাট কম খাবে, তারপরে ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস রাখবে। তার যে অ্যাসোসিয়েটেড যে কন্ডিশনস গুলো শুরুতে বললাম, রোগীর ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনসিভ কিনা, সে কিডনি ডিজিজ আছে কিনা, এইগুলো আমরা খুব ভালো মতো তাকে কন্ট্রোলে রাখতে আমি বলেছিলাম যে ইভ্যালুয়েশনের মধ্যে কি কার্ডিয়াক ওরিয়েন্টেড গুলো বলেছিলাম। তাহলে মেইনলি ইভ্যালুয়েশনের মধ্যে বলেছিলাম কার্ডিয়াক স্পেসিফিক এবং নন স্পেসিফিক। এটা ছাড়া যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন, আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমার মনে হয় যে আমি একটু যদি আবার স্লাইড ছোট্ট করে রিক্যাপিচুলেশন করি। অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ চেস্ট পেইন, আমাদেরকে মেইনলি বুঝতে হবে যে চেস্ট পেইন হতে পারে সেন্ট্রাল এবং পেরিফেরাল। পেরিফেরাল চেস্ট পেইন মোর কমনলি ইট ইজ ডিউ টু প্লুরিসি অথবা মাস্কুলোস্কেলিটাল কন্ডিশনস। আর হচ্ছে যে সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে কার্ডিয়াক অথবা নন কার্ডিয়াক। কার্ডিয়াকের মধ্যে মোর কমন হচ্ছে অ্যানজাইনা, এবং এটা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে ইনফার্কশন। আর কিছু আনকমন কজ আছে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, অ্যাওর্টিক ডিসেকশন। পেরি এবং মায়োকার্ডাইটিসের ক্যারেক্টারিস্টিক্স হবে মাস্কুলোস্কেলিটাল পেইনের মতোই। এবং এইখানে যেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে পেইনের, তাহলে কার্ডিয়াক পেইনটা কেমন হবে? রিস্ক কার্ডিয়াক পেইনটা হবে retrosternal, diffuse, compressive, may radiate to the left arm, aggravated by exertion, emotion, heavy meal or cold weather,
relief by rest and sublingual GTN. আর on the other hand যেটা musculoskeletal বা pericarditis এগুলা হচ্ছে sharp, stabbing, severe, prolonged. ওখানে ছিল short duration এবং mild to moderate angina-টা, but এখানে হচ্ছে sharp, stabbing, prolonged, aggravated by lying flat মানে supine position, aggravated by sneezing, coughing, deep inspiration, relieved by NSAIDs and bending forward, may be associated with fever and cough. তারপরে আমরা একটা ইসিজি করব এই পেশেন্ট গুলোর, এবং ইসিজি দেখে যদি আমাদের হিস্ট্রি থেকে মনে হয় যে এটা নন কার্ডিয়াক, আমরা একটা ইসিজি করে তাকে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দি কজ দিব। যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার জন্য তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিব, একটা পেইন কিলার দিব, এনএসএআইড দিব, সেটা অ্যানালজেস প্যারাসিটামল হতে পারে, মাইল্ড হলে, মডারেট হলে এনএসএআইডস, সিভিয়ার হলে এনএসএআইডস সাথে স্টেরয়েড, বাট আমরা ট্রাই করব স্টেরয়েডটা না দেওয়ার। আর কি আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব যদি নিউমোনিয়া হয় বা লাং অ্যাবসেস থাকে। আর হচ্ছে যে যদি এটা তোমার মনে হয় যে ইট ইজ অফ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, তাহলে আমরা একে প্রোটন পাম্প ইনহিবিটর দিব, তার সাথে আমরা অন্য কিছু যেমন প্রোকাইনেটিক্স, ওমিডন, ডমপেরিডন বা ডিমালসেন্স, অ্যান্টাসিডস সব দিব না, যে কোনো দুটা দিব। আর তারপরে যদি কার্ডিয়াক পেইন হয়, এটা যদি স্টেবল অ্যানজাইনা হয়, তখন আমরা তাকে কিছু ওষুধ দিব, সেটা হচ্ছে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, নাইট্রেটস, বিটা ব্লকার্স, নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, অ্যান্টিপ্লেটলেট দিব, স্ট্যাটিন দিব। অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে স্ট্রিক্টলি কন্ট্রোল করব, কিডনি ডিজিজ থাকলে সেটাকে মনিটরিং করব, এবং তার লাইফস্টাইল মডিফিকেশন দিব, এবং পরবর্তীতে রোগী যদি কেপেবল হয় ইকো এবং একটা ইটিটি করাবো। ইটিটি যদি পজিটিভ আসে রিপোর্ট, তাহলে আমাদেরকে অ্যানজিওগ্রামের জন্য কাউন্সেলিং করতে হবে। আর যদি অ্যাকিউট কর্নারি সিনড্রোম নিয়ে আসে, রোগীটাকে আমরা সঙ্গে সঙ্গে একটা সিসিইউ তে ভর্তি করাবো, সিসিইউ কর্নারি কেয়ার ইউনিটে ভর্তি করাবো। এবং রোগীটা যদি 6 থেকে 8 ঘন্টার মধ্যে আসে, টারশিয়ারি হাই কেয়ার সেন্টার হলে প্রথমে আমরা একটা প্রাইমারি পিসিআই মানে অ্যানজিওগ্রাম করে রিং বা বেলুন পরানো, এটা করব। না থাকলে থ্রম্বোলাইসিস, কিন্তু 12 ঘন্টা হয়ে গেলে এগুলা করে কোনো লাভ হয় না, তখন তোমাকে বাকি যে কনভেনশনাল যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, লো মলিকুলার ওয়েট হেপারিন, অ্যান্টি অ্যানজাইনাল, এই ক্ষেত্রে আমরা এগুলা ওরাল না দিয়ে ইনজেক্টেবল দেই। ঠিক আছে, তো আজকের টপিকটা শেষ। এখন তোমরা কোনো কোয়েশ্চেন চাইলে কোয়েশ্চেন করতে পারো, বা তোমাদের যদি ইভ্যালুয়েশন যদি কোনো সাজেশন থাকে যে ক্লাসটা এমন না হয়ে এমন হলে ভালো হতো, সেটাও তোমরা বলতে পারো। ম্যাম আমাদের ফেসবুক কমেন্ট বক্সে কিছু কোশ্চেন এসেছে। গুড, ম্যাম একটা একটা করে বলো, আমি অ্যানসার করছি। আচ্ছা ম্যাম, আনিকা সুলতানা কোয়েশ্চেন করেছেন, স্টেবল অ্যানজেনাতে কি জিটিএন দিব? হ্যাঁ অবশ্যই, আমাদের অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস হচ্ছে নাইট্রেটস, ঠিক আছে, সেটা স্টেবল অ্যানজাইনাতেও আনস্টেবল অ্যানজাইনাতেও। তো নাইট্রেটস হচ্ছে ফার্স্ট লাইন, এটা আমরা অবশ্যই দিব। নাইট্রেটস তাকে খেতে দিব রুটিনলি, এবং এইটার সঙ্গে সে সবসময় বাইরে গেলে একটা পকেটে জিটিএন স্প্রে থাকবে। এই যে নাইট্রেটসটা দিব, এটা তো একটা ফিক্সড ডোজ থাকবে, যেমন ধরো সকালে একটা, রাতে একটা। এটা ছাড়াও সবসময় তার পকেটে একটা জিটিএন স্প্রে থাকবে, ঠিক আছে। জি ম্যাম। কারণ স্টেবল অ্যানজাইনার পেশেন্ট হি ইজ অ্যাট হাই রিস্ক ফর, তাহলে আমি অ্যান্টিপ্লেটলেট কথাটা কেন বলেছিলাম, কারণ এই ধরনের পেশেন্ট, হ্যালো, হ্যাঁ ম্যাম এই শোনা ধরনের যাচ্ছে। পেশেন্ট হাই রিস্ক থাকে টু ডেভেলপ ফার্দার আনস্টেবল অ্যাটাকস অথবা এমআই, ঠিক আছে। গুড কোয়েশ্চেন, কোয়েশ্চেন করো তোমরা। ম্যাম তারপরে দেবপ্রিয় ধর কোয়েশ্চেন করেছেন, ম্যাম ওরাল নাইট্রেটসে হেডেক হতে পারে কি, বাট কেন অবশ্যই হয়? এইটা হয় কারণ এরা হচ্ছে ভেসোডাইলেটর, হ্যাঁ, এবং এটা হচ্ছে যে তোমার সেরিব্রাল ব্লাড ভেসেলস গুলো ডাইলেট করে। এইটা দেওয়ার সময় রোগীকে বলে দিতে হবে যে আপনার এটা মাথা ব্যথা হতে পারে, তবে ইউজুয়ালি এই মাথা ব্যথাটা কিন্তু 2-3 দিন পর ভালো হয়ে যায়, তার বডি এটাতে অ্যাডাপ্ট করে যায়। এটা যেহেতু ভেসোডাইলেটর,
এটা তোমার সেরিব্রাল ভেসোডাইলেটেশনের কারণে একটা হেডেক হয়। আর যাদের ক্ষেত্রে ধরো একটু প্রলং থাকে বা খুব বেশি থাকে, তখন দেখা যায় যে আমরা 2-3 দিন সঙ্গে প্যারাসিটামল দিলে এটা কমে যায়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কারণ সবার বডি তো এক এক রকম হয় না, প্রথম হচ্ছে যে নাইট্রেস ইনডিউসড যে হেডেকটা, এটা ইউজুয়ালি 2-3 দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়। বা যাদের একটু তীব্র ব্যথা হয় তাদেরকে আমরা সঙ্গে প্যারাসিটামল দেই। কিছু কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যায় তার ব্যথাটা কিছুতেই কমতে চায় না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটু সাস্টেইন রিলিজ ফর্মটা দেই, যেটা ওয়ান্স ডেইলি। এবং এইটা হচ্ছে ফর্মুলেশনের উপরও নির্ভর করে, যেমন মোনোনাইট্রেটস থাকে, ট্রাইনাইট্রেটস থাকে। মোনোনাইট্রেটস এ মাথা ব্যথাটা বেশি হয়, আমরা ইউজুয়ালি মোনোনাইট্রেটসটা সেই জন্য অনেক সময় না দিয়ে ট্রাইনাইট্রেটটাই বেশি দিই। ম্যাম আরেকটা কোশ্চেন এসেছে, অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ ইউজ করলে পিপিআই কি লাইফ লং ইউজ করা লাগবে? না, পিপিআই লাইফ লং ইউজ করা লাগবে না। ইট ডিপেন্ডস অন দি পেশেন্টস সিমটমস। হ্যাঁ, বাট ইউজুয়ালি লাইফ লং করা লাগে না, বাট ইট ডিপেন্ডস অন দি এজ অফ দ্য পেশেন্ট। একটু এল্ডারলি হইলে একটা করে দিয়ে রাখা ভালো। এবং পেশেন্টের যদি আগে কখনো ডকুমেন্টেড পেপটিক আলসার ডিজিজ থেকে থাকে, বাংলাদেশে তো সবারই গ্যাস, সবারই গ্যাস্ট্রিক, কিন্তু কোনো এক সময় এন্ডোস্কোপি করে ডেফিনিটিভ আলসার পাওয়া গিয়েছিল, এরকম ক্ষেত্রে অনেক সময় আমরা দিতে পারি, বাট ইউজুয়ালি নট রিকমেন্ডেড যে দিতেই হবে। ম্যাম এই 3টা প্রশ্নই, আর কোনো প্রশ্ন আসেনি এখনো। আচ্ছা, কারো কোনো সাজেশন? ম্যাম ক্লাসটা খুবই সুন্দর হয়েছে ম্যাম, আমরা আপনার আরো সেশনের জন্য অপেক্ষা করব। আশা করি আগামী সপ্তাহে একই দিনে আপনাকে আবার পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা চাইলে ক্লাসটা হয়তো আরো আধা ঘন্টা আগেও করতে পারো, 7:30-তেও করতে পারো। হ্যাঁ ম্যাম, আপনার যখন সুবিধা তখনই হ্যাঁ, হবে। দেখো তোমরা সবার সঙ্গে সবার সাজেশন নিয়ে একটা ওপিনিয়ন নিয়ে নেক্সট ক্লাসের টপিকটা 2-1 দিনের মধ্যেই আমাকে তাহলে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আর হচ্ছে অনেক যে আমি ধন্যবাদ চাবো আপনাকে। সবাই কোয়েশ্চেন করুক। হ্যাঁ, কোয়েশ্চেন টপিকটা যদি 2-3 দিন আগেই দিয়ে দাও, তাহলে হয়তো ওরা একটু দেখে টেখে আসলে কোয়েশ্চেন্স একটু ইয়ে করতে পারে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।